আসসালামু আলাইকুম। আজকে আমরা তড়িৎ রসায়নের আরেকটি পর্ব দেখব। আজকের পর্বে আমরা দেখব যে তড়িৎ রসায়নের সিরিজ সম্পর্কে। এই যে আমরা একটা সিরিজ সম্পর্কে দেখে আসছিলাম যে সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। এই যে এই সিরিজটা, আজকে আমরা এই সিরিজটাই দেখব যে এখানে কি বোঝাইছে। তো এই সিরিজটা মুখস্থ করার জন্য একটা ছন্দ আছে। প্রথমে আমরা সেই ছন্দটা দেখে নেব। সেই ছন্দটা কি? সেই ছন্দটা হচ্ছে লিলিপুটের বাড়িতে কানামাঝি এলো, মিনু যেন কুমা থেকে ফিরে কাঁদতে 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 নীলাকে বলল, সোনা পাবে, হাই কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। তো এখানে কোনটা দ্বারা কি বোঝাইছে? এখানে লিলি মানে হচ্ছে লিথিয়াম, পুটের মানে হচ্ছে পটাশিয়াম, বাড়িতে মানে হচ্ছে বেরিলিয়াম। এরপর কাতে হচ্ছে ক্যালসিয়াম, নাতে হচ্ছে সোডিয়াম, মাঝিতে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপর হচ্ছে যে মিনুতে হচ্ছে ম্যাঙ্গানিজ, জেনোতে হচ্ছে জিঙ্ক, কুমাতে হচ্ছে ক্রোমিয়াম এবং ফিরেতে হচ্ছে আয়রন, ফেরাস বা ফেরিক। এরপর কাঁদতে কাঁদতে হচ্ছে একটা হচ্ছে ক্যাডমিয়াম, একটা হচ্ছে কোবাল্ট। নীলাদি হচ্ছে নিকেল, সোনাতে হচ্ছে এসএন, পাবেতে হচ্ছে পিবি মানে লেড। তারপর হচ্ছে হাইতে হচ্ছে H2, কুলাঙ্গারতে হচ্ছে কপার সি এবং হাজিতে হচ্ছে Hg, আজিতে হচ্ছে Ag, মার্কারি গোল্ড। এরপর হচ্ছে পিটাবেতে প্লাটিনাম এবং আমাইতে হচ্ছে গোল্ড মানে হচ্ছে এই। তো এই সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু পরীক্ষার মধ্যে ডিরেক্ট চলে আসে যে নিচের কোনটার সক্রিয়তা বেশি, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। সবচেয়ে উপরে হচ্ছে লিথিয়াম এবং সবচেয়ে নিচে হচ্ছে গোল্ড। এবং এটা হচ্ছে ক্রম যে এটা হচ্ছে ক্রম, সবচেয়ে উপরে হচ্ছে লিথিয়াম, সবচেয়ে নিচে হচ্ছে গোল্ড। তো যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি সক্রিয়তা সবচেয়ে বেশি, ক্যালসিয়াম অপশনে দেওয়া আছে। ক নাম্বার হচ্ছে ক্যালসিয়াম, খ নাম্বার হচ্ছে সোডিয়াম, গ নাম্বার হচ্ছে কোবাল্ট এবং ঘ নাম্বার হচ্ছে হাইড্রোজেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন সবার নিচে এবং এরপর হচ্ছে যে কোবাল্ট হচ্ছে তার উপরে হচ্ছে সোডিয়াম এবং সবার উপরে হচ্ছে ক্যালসিয়াম দেওয়া। তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে ক্যালসিয়াম। তাই এই সিরিজটা আমাদের মনে রাখতেই হবে, যে কোনো মূল্যেই হোক। তো ছন্দ দিয়ে হোক, ছন্দ ছাড়া হোক, যেভাবে ইচ্ছা মনে রাখলেই হবে। তো এই ছন্দ দেওয়া চাইলেও সহজে, কিন্তু আমরা এই সিরিজটা মনে রাখতে পারবো। তো এখানে আসলে কি বোঝাইছে? এখানে আসলে বোঝাইছে যে এই যে যারা সবচেয়ে বেশি উপরে থাকবে, যারা উপরে আছে সবচেয়ে উপরে, তারা কি? তারা হচ্ছে ভালো ধাতু, তারা ভালো ধাতু। উপরের দিকে ভালো ধাতু মানে উপরে হচ্ছে, যত উপরে থাকবে উপরে হচ্ছে ভালো ধাতু মানে হচ্ছে ভালো বিজারক। এখন কথা হচ্ছে বিজারক মানে কি? তার আগে আমাদের জারণ এবং বিজারণ সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। জারণ কি? জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগই হচ্ছে জারণ। অর্থাৎ এই যে এখানে যদি আমরা দেখি যে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, এই সোডিয়াম প্লাস হওয়া মানে হচ্ছে জারণ বিক্রিয়া। এবং এই যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের বলা হয় বিজারক। এবং যাদের এদের জারণ ধর্ম বা ক্ষমতা থাকে। এবং এই জারণ বিক্রিয়া কি থাকে? জারণ বিক্রিয়ায় জারণ বিভব বেশি থাকে। এবং এরপর হচ্ছে বিজারণ বিক্রিয়া মানে কি? বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। অর্থাৎ এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে যে এই Cl- হইতাছে, এটাই হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া।
এই বিজারণ বিক্রিয়া যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় ধারক, অর্থাৎ এদের ধারক ধর্ম বা ক্ষমতা বিদ্যমান, এবং এই বিজারণের অবশ্যই বিজারণ ক্ষমতা আছে। তো আমরা এখানে লিখতে পারি যে এরা হচ্ছে ভালো বিজারক। ভালো বিজারক মানে কি, এরা ভালো বিজারক মানে হলো এরা যে ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে, ইলেকট্রন সহজে ত্যাগ করবে। ত্যাগ করবে মানে কি, ত্যাগ করবে মানে হচ্ছে এরা ত্যাগ করবে মানে হলো এরা পজিটিভ হবে, মানে পজিটিভ হবে, পজিটিভ আয়নে হবে, এবং এরা এনায়নকে আকর্ষণ করবে, এনায়নকে আকর্ষণ করবে। যেহেতু এরা সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার মানে তারা ইলেকট্রন ত্যাগ করবে, তারা হচ্ছে জারণ বিক্রিয়া দেয়। তার মানে যেহেতু এরা সহজ ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এরা জারণ বিক্রিয়া ভালোভাবে দিবে, এরা জারণ বিক্রিয়া ভালোভাবে দিবে, এবং যেহেতু জারণ বিক্রিয়া ভালোভাবে দিবে, তার মানে এদের জারণ ক্ষমতা বেশি থাকবে, তাতে জারণ ক্ষমতা বেশি থাকবে। আর যদি ভালোভাবে জারণ বিক্রিয়া না দিতে পারতো, তাহলে অবশ্যই জারণ ক্ষমতা বেশি থাকতো। জারণ ক্ষমতা বেশি থাকবে, তার মানে বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা বা সরি জারণ বিভব, জারণ বিভব বেশি থাকবে, জারণ বিভব বেশি থাকবে। জারণ বিভব বেশি মানে বিজারণ ধর্ম বা ক্ষমতা বেশি থাকবে, বিজারণ ধর্ম বা ক্ষমতা বেশি। তো আমরা এখন বলতে পারি যে উপরে যারা আছে তারা কিন্তু ভালো বিজারক, অর্থাৎ যদি আমরা উপর থেকে নিচে চিন্তা করি, অর্থাৎ সক্রিয় সিরিজের উপর থেকে নিচে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে, উপর থেকে যারা নিচে নামে অবশ্যই তাদের জারণ বিভব বেশি হইতো না। যত উপর থেকে নিচে নামতে থাকে এদের সক্রিয়তা কমতে থাকে, তার মানে যারা উপর থেকে নিচে নামবে তাদের জারণ বিভব কমতে থাকে। জারণ বিভব কমতে থাকে মানে বিজারণ বিভব বাড়তে থাকে, বিজারণ বিভব বাড়তে থাকে। এবং যারা উপরের দিকে থাকে তারা অবশ্যই, তাদের অবশ্যই জারণ বিভব বেশি থাকবে এবং বিজারণ বিভব কম থাকবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যেহেতু এরা ইলেকট্রন ত্যাগ করে এবং অ্যানোডকে আকর্ষণ করে, যেহেতু এরা ইলেকট্রন আসক্ত করে, তার মানে এরা অ্যানোডে যাবে, অ্যানোডে যাবে, অর্থাৎ এরা অ্যানোড বিক্রিয়া দেবে। তো আশা করি আমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছি যে এই সক্রিয় সিরিজটা এবং এই সক্রিয় সিরিজটার মানে কি বুঝাইছে, উপরে থাকলে কি নিচে থাকলে কি বুঝতে পারছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। এখন আমরা দেখব সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডের 3 ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকতে পারে। একটা হচ্ছে ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। 2 নাম্বার কি হচ্ছে
2 নম্বর হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড এবং 3 নম্বর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তো এগুলা থেকে আমরা আমাদের কি মনে রাখতে হবে? এগুলো থেকে আমরা মনে রাখতে হবে যে এইগুলার অ্যানোডে কি আছে এবং এগুলার ক্যাথোডে কি আছে। ধরি আমরা এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডে কি উৎপন্ন হইতেছে, এটা হচ্ছে ক্যাথোড। প্রথমে ব্রাইন বা NaCl এর ক্ষারীয় জল দ্রবণে অ্যানোড হিসেবে থাকে হচ্ছে হাইড্রোজেন এবং ক্যাথোড হিসেবে থাকে হচ্ছে অক্সিজেন। এরপর গলিত জলীয় দ্রবণের NaCl এ থাকে, অ্যানোডে থাকে হচ্ছে সোডিয়াম এবং এই ক্যাথোডে থাকে হচ্ছে ক্লোরিন। আবার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে থাকে হচ্ছে এই হাইড্রোজেন এবং ইয়াতে থাকে হচ্ছে ক্যাথোডে থাকে হচ্ছে ক্লোরিন। অর্থাৎ যে NaCl এর জলীয় দ্রবণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ H+ এবং OH- এর সাথে বিক্রিয়া করবে। তো এই যে আমরা কি এখানে অ্যানোড হিসেবে পাইতেছি কি, অর্থাৎ এইটা একসাথে হয়ে যাবে, এটা একসাথে হবে এবং বাকি কি থাকে, বাকি থাকে হাইড্রোজেন এবং ক্লোরিন। এই হাইড্রোজেন থাকবে অ্যানোডে অর্থাৎ পজিটিভেরটা এবং ক্যাথোডে থাকবে হচ্ছে ক্লোরিন। এই দুইটা পাইতেছি। তো এই বাকি NaOH কি হবে, বাকি এই NaOHটা আছে সেটা এক্সট্রা তৈরি হবে, সেটা কি এক্সট্রা, এখানে এক্সট্রা NaOH তৈরি হবে। এবং এই যে এখানে যে সোডিয়ামটা হয়েছে, এই সোডিয়ামটা নিষ্কাশিত হয় কিসের দ্বারা, অর্থাৎ সংরক্ষণ করা হয়েছে কেরোসিনের মধ্যে রেখে এবং উচ্চতর অ্যালকেনের সাহায্যে, উচ্চতর অ্যালকেন বলতে হেক্সেন, হেপটেন এইগুলা বোঝাচ্ছে উচ্চতর অ্যালকেন। এরপর হচ্ছে ড্রাই ইথার, এগুলাতে সোডিয়াম সংরক্ষণ করা হয়। আর এগুলোর মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে জলীয় সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে অ্যানোড হিসেবে কোনটা থাকে, সেটা হচ্ছে হাইড্রোজেন। ক্যাথোড হিসেবে কোনটা থাকে, ক্লোরিন। এবং এইগুলার কোনটা থেকে কোনটাই অ্যানোড অথবা ক্যাথোড থাকে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলা মনে রাখতেই হবে। এগুলা কিন্তু চলে আসে MCQ এর মধ্যে ভার্সিটিতে। এখন আমরা দেখব যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তো আমরা যদি এখন কপার সালফেট লিখি, যে কপার সালফেটে কি হচ্ছে, যে CO2 প্লাস SO4 2- এবং পানিতে কি হচ্ছে, যে H+ এবং OS-।
এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পজিটিভ, তার মানে এরা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন তার মানে এরা ক্যাথোডে যাবে। এবং এরা কি, এরা হচ্ছে এনায়ন, তার মানে অ্যানোডে যাবে। অ্যানোডে যাবে মানে কি, অ্যানোডে যাবে মানে হচ্ছে এটা হচ্ছে জারণ বিক্রিয়া দিবে, আর এখানে ক্যাথোডে যাবে মানে হচ্ছে এরা বিজারণ বিক্রিয়া দিবে। তো প্রথমে আমরা লিখি যে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া কি, জারণ বিক্রিয়া হচ্ছে অ্যানোড। অ্যানোডে কে দিবে বিক্রিয়া, অ্যানোডে দিবে হচ্ছে OH মাইনাস। এই অ্যানোডে বিক্রিয়া দিবে হচ্ছে OH মাইনাস। তো কি হবে যে এখানে 4টা OH মাইনাস অণু, সে 2 অণু পানি, অক্সিজেন, এবং সে এখান থেকে 4টা ইলেকট্রন ত্যাগ করবে, 4টা ইলেকট্রন করবে। এবং বিজারণ বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়া দিবে কে, ক্যাথোড। ক্যাথোড দিবে কে, ক্যাথোড দিবে হচ্ছে কপার। কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ কইরা সে কপারে পরিণত হবে। এখন যদি আমরা এটাকে যোগ করে দিই, যোগ করে দিলে হচ্ছে কি থাকে, যোগ করে দিলে হচ্ছে আমরা এখানে সমতা করে দিচ্ছি একবারে, 2টা কপার অণু, 2টা কপার 2+ প্লাস 4OH মাইনাস, এবং ওই পাশে থেকে হচ্ছে 2 কপার প্লাস 2H2O প্লাস অক্সিজেন। এটা হচ্ছে মূল বিক্রিয়া। তো এটা আসলে একবার আমরা জেনে নিব। তো এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে OH মাইনাস বিক্রিয়া দিতেছে এবং কি উৎপন্ন হইতেছে, অক্সিজেন। এবং ক্যাথোডে কি বিক্রিয়া দিতেছে, ক্যাথোডে বিক্রিয়া দিতেছে কপার 2+, এবং কি উৎপন্ন হইতেছে, কপার। তো এটা আমরা মনে রাখবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোথায় কি উৎপন্ন হইতেছে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এরপর আমরা আরো 2টা বিক্রিয়াটা মনে রাখবো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে HCl এবং একটা হচ্ছে H2SO4। H2SO4 এর এখানে অ্যানোড, এখানে হচ্ছে ক্যাথোড। তো এখানে অ্যানোড হিসেবে HCl এর সময় অ্যানোড হিসেবে উৎপন্ন হবে হাইড্রোজেন, এবং ক্যাথোড হিসেবে ক্লোরিন। এবং আমরা যখন হবে, যখন H2SO4 এর ক্ষেত্রে আসবে, তখন এখানে আবার অ্যানোডে আসবে H2 এবং ক্যাথোডে আসবে অক্সিজেন। ক্যাথোডে নিষ্কাশিত হবে অক্সিজেন। তো আমরা এই পর্যন্ত যা পড়ছি, আমরা যদি আরেকবার রিক্যাপ করি, প্রথমে আমরা এই গত ক্লাসে যেটা পড়ছিলাম সেখান থেকে একবার রিক্যাপ দিই। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে পানির তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় অ্যানোডে কি তৈরি হয়, অ্যানোডে তৈরি হয় 2টা, অ্যানোডে তৈরি হয় অক্সিজেন এবং বিক্রিয়া দিয়ে
হচ্ছে OS মাইনাস, এবং ক্যাথোডে দেয় হচ্ছে H প্লাস, এবং উৎপন্ন কি হয়, উৎপন্ন হচ্ছে 2H2 উৎপন্ন হয়। এরপর আমরা বললাম যে NaCl এর তড়িৎ বিশ্লেষ্য। NaCl এর 3 ধরনের তড়িৎ বিশ্লেষ্য আছে। একটা হচ্ছে ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, একটা হচ্ছে গলিত NaCl, একটা হচ্ছে NaCl এর সাধারণ জলীয় দ্রবণ। তো যখন ব্রাইন, তখন এর অ্যানোডে উৎপন্ন হয় হচ্ছে হাইড্রোজেন, এবং ক্যাথোডে উৎপন্ন হয় অক্সিজেন। যখন গলিত NaCl, তখন এই অ্যানোডে উৎপন্ন হয় সোডিয়াম, এবং ক্যাথোডে উৎপন্ন হয় ক্লোরিন। এবং যখন NaCl এর দ্রবণ, শুধু দ্রবণ বলবে, তখন অ্যানোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, এবং ক্যাথোডে উৎপন্ন হয় ক্লোরিন। এবং এখানে NaOH কিন্তু এক্সট্রাভাবে তৈরি হবে। এবং এই সোডিয়াম কিভাবে নিষ্কাশন করা হয়, সেটা হচ্ছে কেরোসিনের মধ্যে ডুবিয়ে উচ্চতর অ্যালকেনের মাধ্যমে, অর্থাৎ হেক্সেন, হেপটেন এগুলা দিয়ে, এবং ডাইএথারের মধ্যে এগুলো সংরক্ষণ করা হয়। এরপর হচ্ছে কপার সালফেট। কপার সালফেটে কি, কপার সালফেটের অ্যানোডে তৈরি হয় অক্সিজেন, এবং বিক্রিয়া দেখে সেটা হচ্ছে হাইড্রোক্সাইড, এবং ক্যাথোডে উৎপন্ন হয় হচ্ছে কপার। এরপর এরপর ACl এর অ্যানোডে উৎপন্ন হয় হচ্ছে হাইড্রোজেন, এবং ক্যাথোডে উৎপন্ন হয় হচ্ছে ক্লোরিন। এবং H2SO4 এর এই অ্যানোডে উৎপন্ন হয় H2, এবং ক্যাথোডে উৎপন্ন হয় O2। তো এইগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে যে কি, কপার, মার্কারি এবং গোল্ড, এরা কি করে, এরা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে না। অর্থাৎ হাইড্রোজেন প্রতিস্থাপিত করে না, কিন্তু এরা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে না, কিন্তু তাও এরা এরা HNO3 এর সাথে তাও এরা বিক্রিয়া দেয়। এই HNO3 কি, এরা হচ্ছে জারণধর্মী অ্যাসিড। এরা হচ্ছে জারণধর্মী অ্যাসিড। জারণধর্মী অ্যাসিড আর কি কি আছে, জারণধর্মী অ্যাসিড আর হচ্ছে জারণধর্মী কি কি, যেমন এই যে অ্যামোনিয়াম, তারপরে হচ্ছে H2SO4, এগুলো হচ্ছে জারণধর্মী অ্যাসিড। তো এটার সাথে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বিক্রিয়া উৎপন্ন করে হচ্ছে NO3 মাইনাস প্লাস NO প্লাস H2O এরা উৎপন্ন করে, এক নাম্বার। এরপর কি করে, এরা হচ্ছে রাজ অম্লের সাথে বিক্রিয়া করে, কে হচ্ছে গোল্ড। রাজ অম্লের সাথে গোল্ড বিক্রিয়া করে, সে কি তৈরি করে, সে তৈরি করে ক্লোরোক্লোরাইড, HAuCl4, এটা উৎপন্ন করে। আর এখানে কথা হচ্ছে রাজ অম্ল কি, রাজ অম্ল হচ্ছে 1 মোল HNO3 প্লাস 3 মোল HCl, এটাকে বলা হয় রাজ অম্ল। কি তৈরি করে, তারা হচ্ছে ক্লোরোঅরিক অ্যাসিড তৈরি করে। তো এটা কি, ক্লোরোঅরিক অ্যাসিড, এটা তৈরি করে। তো আশা করি এই বিক্রিয়াটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, রিটেনে আসতে পারে, ইম্পর্টেন্ট, রিটেনে আসতে পারে। এখন আমরা দেখব যে লবণ সেতু। তো এখানে দুইটা পাত্র আছে, এটা হচ্ছে
একটা দণ্ড, এটা হচ্ছে একটা দণ্ড, এবং এখানে জিঙ্ক সালফেটের একটি দ্রবণ, এবং এখানে কপার সালফেটের একটি দ্রবণ, এবং এই দণ্ডটা হচ্ছে কিসের? এই দণ্ডটা হচ্ছে জিঙ্কের, এবং এই দণ্ডটা হচ্ছে কপার দণ্ড। তো এই দণ্ড দুইটাকে যদি আমরা সংযুক্ত করে দিই, সংযুক্ত করে দিলাম, তো এই যে, তো এখানে এবং এখানে একটা ধরনের অবিশ্রমিক এবং অসমোসিস বা চাপের কারণে এখানে জিঙ্ক সালফেট সে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে দুইটা ইলেকট্রন এই দিক দিয়ে চলে যায়, অর্থাৎ দুইটা ইলেকট্রন এদিকে চলে যায়। যেহেতু ইলেকট্রনের প্রবাহ এইদিকে, তার মানে বোঝা যাচ্ছে কারেন্টের প্রবাহ, অর্থাৎ আই যাবে এইদিকে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ উল্টা দিকে যাবে কারেন্টের প্রবাহ। তার মানে কি হলো যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হইতেছে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে, এবং এখানেও সেম ঘটনা ঘটবে। কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ পরিণত হবে। তো এই যে এখানে কি হলো যে এখানে আমরা জানি যে এখানে জিঙ্ক সালফেটের দণ্ড, এবং এখানে আরেকটা কি থাকে, জিঙ্ক 2+ থাকে এবং ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রন কি করলো, ইলেকট্রন কিন্তু এদিক দিয়ে সে ত্যাগ করে দিল, এবং এখানে কিন্তু ইলেকট্রন ত্যাগ করে দিল। তারপর এই জিঙ্ক, এখানে যে জিঙ্ক 2+ আছে, সেই জিঙ্ক 2+ কি করবে, এই দণ্ড থেকে জিঙ্ক 2+ দ্রবণে চলে আসবে, এই দ্রবণে চলে আসবে। কিন্তু এখানে কিন্তু আগে থেকে জিঙ্ক সালফেটের একটা দ্বন্দ্ব ছিল, যেটাই এই যে জিঙ্ক সালফেট এবং সালফেট মাইনাস যেটা ছিল, অর্থাৎ এখানে পজিটিভ চার্জ আরও আসতেছে, এবং এখানে কিন্তু আগে থেকেই পজিটিভ চার্জ ছিল। তো তার মানে আমরা কি বলতে পারি যে, দ্রবণে পজিটিভ বাড়তে থাকবে, দ্রবণে পজিটিভ বাড়তে থাকবে, কারণ এখানে আগে থেকে জিঙ্ক ছিল, আবার জিঙ্ক এই দণ্ড থেকে জিঙ্ক আবার দ্রবণে চলে আসতেছে, অর্থাৎ এই দ্রবণে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আর এখানে কি হইতেছে, এখানে এই যে যেহেতু এখানে ইলেকট্রন এদিক দিয়ে ঢুকতেছে, তার মানে এখানে ইলেকট্রন বাড়তেছে, অর্থাৎ এই যে এখানে যে দ্রবণের যে ওই পজিটিভ চার্জ আছে সেটা এখানে জমা হইতেছে, অর্থাৎ এখানে কপার জমা হইতেছে, অর্থাৎ এই দ্রবণ থেকে কিন্তু পজিটিভ চার্জ কমতেছে, এই দ্রবণ থেকে পজিটিভ চার্জ কমতেছে এবং নেগেটিভ চার্জ কিন্তু এখানে বাড়তেছে, অর্থাৎ এখানে এই দ্রবণে মাইনাস বাড়তে থাকবে, এখানে পজিটিভ চার্জ বাড়তে থাকতেছে এবং এখানে নেগেটিভ চার্জ বাড়তে থাকতেছে। তো এই যে এই দ্রবণে পজিটিভ চার্জ বাড়তেছে, এই ধরনের নেগেটিভ চার্জ বাড়তেছে। তো এগুলো তো আসলে একটা সমতাকরণ দরকার। তো এই সমতাকরণের জন্য আমরা কি ব্যবহার করি, সেই চীনা পরিচিত লবণ সেতু এখানে আমরা ব্যবহার করি। এখানে আমরা লবণ সেতু ব্যবহার করি, এবং এই লবণ সেতুর মধ্যে কি কি থাকে, বিভিন্ন ধরনের লবণ থাকে, যেমন KCl, KNO3, NH4 ইত্যাদি আরো অনেক ধরনের লবণ এখানে লবণ সেতুতে থাকতে পারে। কিন্তু যদি কোশ্চেন আসে যে কোন লবণ সেতুতে কোনটি ব্যবহার করা সবচেয়ে বেশি উত্তম, সেটা হচ্ছে এই যে KCl হচ্ছে ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো, KCl ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো। তো এখন যদি আমরা যে একটু আগে যে পড়লাম জারণ বিজারণ, সেই জারণ বিজারণের একটা বিক্রিয়া দেখে আসি এখান থেকে, যে কি প্রথম হচ্ছে জারণ অর্থ বিক্রিয়া।
জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কোনটা? জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে এই যে এটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হয়েছে এবং বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কি? বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে যে কপার 2+ থেকে, কপার 2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। তো এখানে বিক্রিয়াটা হচ্ছে এটা, এই বিক্রিয়াটা হচ্ছে এটা। তো এটাকে যদি আমরা এই কোষ ডায়াগ্রামে চিন্তা করি, কোষ ডায়াগ্রামে চিন্তা করি, সেটা হচ্ছে কোষ ডায়াগ্রাম, কোষ ডায়াগ্রাম। অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এ পরিণত হইতেছে এবং কপার থেকে কপারে পরিণত হইতেছে। অর্থাৎ এটা হচ্ছে অ্যানোড এবং এটা হচ্ছে ক্যাথোড, এবং মাঝখানে এটা হচ্ছে গ্যালভানিক, এটা হচ্ছে কোষ, এক ধরনের কোষ। কোষে কি হচ্ছে যে জিঙ্ক থেকে জিঙ্ক প্লাসে পরিণত হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড। আর কপার কি? কপার হচ্ছে 2+ থেকে সিইউ তে, অর্থাৎ কপার 2+ থেকে কপারে পরিণত হচ্ছে। এটা হচ্ছে এর কোষ ডায়াগ্রাম। এবং এখানে আরো কিছু লবণ আছে, যেমন সরি এখানে NH4 NO3 হবে, NH4 NO3, আর এখানে হবে Na2SO4, এবং এই দ্রবণের ঘনমাত্রা থাকবে 0.1, এবং দ্রবণের ঘনমাত্রা থাকবে 0.1 মোলার। তো এখন আমরা দেখব যে লবণ সেতুর বৈশিষ্ট্য। লবণ সেতুর বৈশিষ্ট্য। লবণ সেতুর বৈশিষ্ট্য যদি দেখি আমরা, যে লবণ সেতুতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান বা প্রায় সমান থাকে, এবং এই তড়িৎ বিশ্লেষের যে তড়িৎ কোষের দ্রবণ দুটির সাথে কোনো বিক্রিয়া এরা করে না। অর্থাৎ যে তড়িৎ বিশ্লেষ্যটা আছে এরা এদের সাথে কোনো বিক্রিয়া করে না, এবং তড়িৎ বিশ্লেষের আয়ন দুটি অ্যানোড ও ক্যাথোডে জারিত হয় না। অর্থাৎ জিঙ্ক 2+ এবং কপার 2+ এগুলা কোনো জারিত বা বিজারিত হয় না। এরপর যদি আমরা লবণ সেতুর ভূমিকা দেখি, সেটা হচ্ছে যে দুটি অর্ধকোষের পরোক্ষ সংযোগকারী লবণ সেতু হিসেবে ভূমিকা রাখে, এবং লবণ সেতু কোষের বর্তনী পূর্ণ করে এবং উভয় অর্ধকোষের চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। অর্থাৎ এই যে প্লাস মাইনাস যাতে একটাতে বেড়ে না যায় আরেকটা হতে কমে না যায়, তো এটার সাথে তারা এই সমতাটা বজায় রাখে। তো এই বৈশিষ্ট্য এবং ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য এবং ডিউ রিটেনের জন্য। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ে নেব, মেডিকেলের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে এখানে জারণ অর্ধকোষ এবং অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াতে এটা বর্তনীর ভোল্টমিটারের সাথে যুক্ত করে এগুলো কিন্তু একটা সুইচের মাধ্যমে আমরা চালনা করতেছি। এই যে সুইচের মাধ্যমে আমরা চালনা করলাম এবং বিদ্যুৎ পরিবাহিত করলাম,
এই বিদ্যুৎ পরিমাণের সময় ভোল্টমিটারে এটা চার্জ থাকে হচ্ছে 1.1 ভোল্ট। এবং এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাও কিন্তু মনে রাখতে হবে যে যখন জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষে এতে বিজারণ অর্ধকোষে একটা সুইচের মাধ্যমে করা হলে, সুইচের মাধ্যমে যুক্ত করা হলে তখন এদের যে বিক্রিয়াটা হয়, তো এই বিক্রিয়ার মধ্যে কারেন্ট প্রবাহিত হলে সেখানে ভোল্টমিটারে 1.1 ভোল্ট দেখায়। এখন আমরা দেখব যে কোষ বিভব। কোষ বিভব কি? কোষ বিভব হচ্ছে জারণ এবং বিজারণ বিভবের সমষ্টি, অর্থাৎ এনোডে জারণ বিভব এবং প্লাস ক্যাথোডে বিজারণ বিভব, এর সমষ্টি হচ্ছে কোষ বিভব। তো কোষ বিভব মানে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এটা হচ্ছে ইনোড সেল। ইনোড সেল ইকুয়াল টু কি? ইনোড সেল ইকুয়াল টু হচ্ছে এনোড প্লাস ইনোড ক্যাথোড, অর্থাৎ জারণ বিভবের সমষ্টি এবং বিজারণ বিভবের সমষ্টি। তো এখন কোশ্চেনে ধরি আমরা একটা কোশ্চেন দেওয়া আছে, তারপরে যে এখানে অনেক রকম জিনিস হয়, যেমন অ্যানোডের যখন জারণ হয় তখন এটা হয় পজিটিভ, কিন্তু ক্যাথোডের জারণ হলে সেটা নেগেটিভ হয়ে যায়। আবার অ্যানোডের বিজারণ হলে সেটা হয়ে যায় অ্যানোডের বিজারণ হলে এটা হয়ে যায় নেগেটিভ, কিন্তু এটা হয়ে যায় পজিটিভ। তো এরকম অনেক ঝামেলা আছে, তো এত কিছু তো আমাদের মাথায় থাকে না। তো এর জন্য আমাদের একটা সহজ সূত্র মনে রাখতে হবে। মানে যদি কখনো কোষ বিভব ভার করতে বলে, অর্থাৎ এই যে এই প্রশ্নটা আমরা দেখি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে এই প্রদত্ত কোষটার বিভব নির্ণয় করো। কি বলছে যে নিকেল থেকে নিকেল 2 প্লাসে একটা তৈরি হয়েছে এবং এই এজি প্লাস থেকে এজিতে একটা তৈরি হয়েছে, এবং এখানে কি ইনোড অফ এই সেলের বিভব দেওয়া আছে এবং ইনোড অফ এই সেলের বিভব দেওয়া আছে। এখন কোনটা কেটোড কোনটা অ্যানোড, এটা আমরা বুঝবো কিভাবে? এটা কি বোঝার কোনো উপায় আছে? বোঝার কোনো উপায় নাই। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি যে একটা সহজ উপায়, সেটা কি যে ইনোড সেল যখন বলবো এই যে এরকম দিয়ে বলবো কোষ বিভব নির্ণয় করো, তাহলে এই যে প্রদত্ত যে মানটা আছে সেই মানটার কি, সেই মানটা এইভাবে বসাই দেবো। যে প্রথমে বসাবো বড় মান মাইনাস বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান ডাইরেক্ট বসাই, এটাই হয়ে যাবো ইনোড সেল। তো এই যে এই কোশ্চেনটা কিন্তু জিএসটি 23-এর একটি কোশ্চেন। তো এটা যদি আমরা সলভ করি, কি বলছে যে কোষ বিভব নির্ণয় কর, কোষ বিভব নির্ণয় কর, অর্থাৎ কোষ বিভব মানে কি ইনোড সেল। তো আমরা কি পেলাম যে বড় মান মাইনাস ছোট মান, এখানে বড় মান কোনটা? বড় মান এই যে এটা, তো লিখে দিলাম 0.08 মাইনাস কি বলছে? বড় মান মাইনাস ছোট মান কোনটা? এই যে এটা, তো এই যে লিখে দিলাম ছোট মান। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে এখানে যাই থাকে, এখানে বড় মানটা হবে এখানে, তারপর মাইনাস ছোট মান দিয়ে দিব, এরপর এই যে ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাচ্ছে 0.80 প্লাস 0.25 এগুলো হচ্ছে 0.10 1.05 ভোল্ট, এটাই হয়ে যাবে আনসার। অর্থাৎ এখানে যাই বলুক, এখানে যত যাই বলুক, আমরা দেখব মানের দিকে, মান যেটা বড় থাকবে সেটা থেকে মান যেটা ছোট থাকবে সেটাই বিয়োগ করে দিব, তাহলে ইনোড সেল অর্থাৎ কোষ বিভব বেরিয়ে আসবে। এখন দেখব যে যদি প্রমাণ হাইড্রোজেন বিভব তার বলে, প্রমাণ তড়িৎ দ্বার বলে,
এই প্রমাণ তড়িৎদ্বারের সময় আদর্শ অবস্থা কি? প্রমাণ তড়িৎদ্বারের সময় আদর্শ অবস্থা হচ্ছে যে এটার দ্রবণ অবশ্যই 1 মোলার হবে, দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হবে, এবং এর তাপমাত্রা কি হবে? এর তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। এবং এই যে এই তড়িৎদ্বারে অ্যানোড হোক বা ক্যাথোড হোক, যেটাই হোক, অ্যানোড হোক বা ক্যাথোড হোক, তার মান হবে 0 ভোল্ট। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে প্রমাণ তড়িৎদ্বার বলে এর আদর্শ অবস্থা কি? ঘনমাত্রা 1 মোলার, এর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, এবং এর জারণ বা বিজারণ বিভবের মান হচ্ছে 0 ভোল্ট। এবং একটা মাথায় রাখতে হবে এই যে হাইড্রোজেনের তড়িৎদ্বার ডায়াগ্রামে লেড এবং এটা ব্যবহৃত হয়। এবং একটা মনে রাখবো সেটা হচ্ছে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রাইমারি বা মুখ্য তড়িৎদ্বার বলা হয়। প্রাইমারি বা মুখ্য তড়িৎদ্বার বলা হয়, কারণ প্রমাণ হাইড্রোজেনের তড়িৎদ্বার দ্বারা অন্যান্য তড়িৎদ্বারের প্রমাণ বিভব নির্ণয় করা যায়। অর্থাৎ এই হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা অন্যান্য প্রমাণ হাইড্রোজেনের তড়িৎদ্বার নির্ণয় করা যায়, এই জন্য এটাকে মুখ্য বা প্রাইমারি তড়িৎদ্বার বলা হয়। এবং যদি বলে যে এটা আমরা জানলাম যে প্রাইমারি বা মুখ্য তড়িৎদ্বার হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, আর তাহলে এই সেকেন্ডারি তড়িৎদ্বারের উদাহরণ কি? সেকেন্ডারি তড়িৎদ্বারের উদাহরণ হচ্ছে ক্যালোমেল বা Hg2Cl2। এরপর হচ্ছে AgCl, এবং একটা হচ্ছে কুইন হাইড্রো। এখন আমরা কিছু জারণ বিভবের নাম মুখস্থ রাখার চেষ্টা করবো, যেগুলো আসলে পরীক্ষার মধ্যে চলে আসে যে এটার জারণ বিভবের মান কত। জারণ বিভব মান হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এর জারণ বিভবের মান হচ্ছে 0.76 ভোল্ট। হচ্ছে CO2+ থেকে CO প্লাস 0.34 ভোল্ট। তারপর হচ্ছে Hg2+ থেকে Hg তে আসবে, এর জারণ বিভবের মান হচ্ছে 0.079 ভোল্ট। এরপর হচ্ছে আয়রন থেকে আয়রন 2+, এর জারণ মান হচ্ছে +0.44 ভোল্ট। এবং অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ আসলে এর মান হয় +1.66 ভোল্ট। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে জারণ বিভব এবং বিজারণ বিভব সবসময় সমান, কিন্তু এদের চিহ্ন পরিবর্তন। অর্থাৎ
এইটা যদি প্লাস হয় তাহলে এটা হবে মাইনাস, আর এটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস। অর্থাৎ একটা প্লাস হলে একটা মাইনাস হবে, একটা মাইনাস হলে আরেকটা প্লাস। এরপর কি, এরপর আমাদের মনে রাখতে হবে যে মরিচার সংকেত, মরিচার সংকেত, মরিচার সংকেত কি হচ্ছে 2FeOH3 বা Fe2O3 ইন্টু 3H2O, এটা হচ্ছে মরিচার সংকেত। এবং একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ধাতুর ক্ষয় করে, ধাতুর ক্ষয় ইকুয়ালটা হচ্ছে অ্যানোডের জারণ, অর্থাৎ অ্যানোডের জারণ হলে ধাতুর ক্ষয় হয়। এবং আরেকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ডেনিয়াল সেল, অর্থাৎ গ্যালভানাইজিং কোষে ডেনিয়াল সেল বা লবণ সেতু যে ব্যবহার করা হয় সেখানে ডেনিয়াল সেল অ্যানোড রূপে ব্যবহৃত জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, এবং অর্থাৎ এটা দ্বারা বোঝাইছে যে জিঙ্ক সালফেট ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। এবং এই জন্য লোহার উপর মরিচা পড়া যাতে না পড়ে, অর্থাৎ মরিচা পড়া রোধ করতে অধিক সক্রিয় জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। জিঙ্ক ধাতুর প্রলেপ বা গ্যালভানাইজিং করা হয়। এবং একটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে যে মরিচা বিরোধী ইস্পাত লোহার সাথে কার্বন, ক্রোমিয়াম ও নিকেল যুক্ত করে সংকর ধাতুরূপে জারণ বিভব হ্রাস ও মরিচা রোধ করে। এখন আমরা দেখব যে স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ ইলেকট্রন কোষ বিভাগের স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ ইনর্ট সেল যদি পজিটিভ হয়, তাহলে গ্যালভানাইজিং কোষ হবে নেগেটিভ।
এবং এই যে এখানে যদি ইনার সেলের মান 0 হয় তাহলে গ্যালভানাইজিং কোষের মান হচ্ছে 0, সাম্যাবস্থার মান হচ্ছে 1, না সরি সাম্য ধ্রুবকের মান হচ্ছে 1, এবং এরা কি সাম্যাবস্থায় থাকবে। এবং এখানে যখন পজিটিভ হয় ইনার সেলের মান তখন এর সাম্যাবস্থা বেড়ে যায়, অর্থাৎ স্বতঃস্ফূর্ততা থাকে, এবং এরা বিক্রিয়া করার ফলে এদের কোনো পাত্রে রাখা যায় না। যদি পাত্রে রাখা হয় তাহলে ওই পাত্রটি ক্ষয় হয়ে যায়। আবার যখন ইনলেট সেলের মান নেগেটিভ হয় তখন গ্যালভানাইজিং কোষের মান হচ্ছে পজিটিভ এবং সাম্য ধ্রুবকের মান কত 1 থেকে কম। তখন এরা কি সাম্য অবস্থায় কমতে থাকবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ততা থাকবে না। অর্থাৎ স্বতঃস্ফূর্ততা থাকবে না মানে এরা কোনো বিক্রিয়াই করবে না। বিক্রিয়া করবে না মানে হলো এদের যদি কোনো পাত্রে রাখা হয় তাহলে ওই পাত্রের কোনো ক্ষয় করবে না। এরপর আমরা কিছু ব্যাটারির কোষ বিভবের মান জেনে নেব যেগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই ব্যাটারি এর তড়িৎ বিভব হচ্ছে 1.50 ভোল্ট। এরপর হচ্ছে যে 2 নাম্বার লেড ব্যাটারির মান হচ্ছে 2.00 ভোল্ট। এরপর হচ্ছে যে ক্যালকুলেটর ব্যাটারি হচ্ছে 1.30 ভোল্ট। 4 এটা হচ্ছে মার্কারি এবং আরেকটা হচ্ছে ক্যালকুলেটর ব্যাটারি, সেটা হচ্ছে সিলভারেরটা হচ্ছে 1.60 ভোল্ট। তারপর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এর বিভবের মান হচ্ছে 3.70 ভোল্ট। এবং হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি, এর মান হচ্ছে 1.23 ভোল্ট। এবার আমরা শুষ্ক কোষের কিছু ইনফরমেশন জেনে রাখবো। কি শুষ্ক কোষের ইনফরমেশন। শুষ্ক কোষের অ্যানোডে থাকে জিঙ্কের কৌটা, এবং ক্যাথোডে থাকে হচ্ছে গ্রাফাইট দণ্ড এবং বিদ্যুৎ উত্তেজক হিসেবে ব্যবহৃত হয় NH4Cl এর পেস্ট। এবং এই শুষ্ক কোষে কোষ বিভব থাকে হচ্ছে, আমরা দেখে আসছি কত থাকে 1.50 ভোল্ট। তো এখন যদি আমরা এর এটা দেখি অ্যানোডে কি বিক্রিয়া হয়। অ্যানোডে হয় হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং 2টা ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক 2+ পরিণত হয়, এবং ক্যাথোডে কি হয় NH4+ 2টা ইলেকট্রন গ্রহণ করে সেই NH3+H2 উৎপন্ন করে। তো এর যদি আমরা এখন কোষের ডায়াগ্রাম হচ্ছে জিঙ্ক থেকে কি জিঙ্ক 2+ পরিণত হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং
NH4 প্লাস থেকে যে এটা হচ্ছে কার্বন অর্থাৎ গ্রাফাইটে পরিণত হয়েছে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা দেখব যে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে কয় ধরনের? তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের। একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ বা শুষ্ক বা ড্রাই সেল। এরপর হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট বা গ্যালভানিক কোষ। যেটা আমরা একটু আগে দেখলাম। তো তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শুষ্ক কোষ এবং একটা হচ্ছে গ্যালভানিক কোষ। আবার এই যে এই তড়িৎ রাসায়নিক কোষকে এটা হচ্ছে গঠনের দিক থেকে দুই ধরনের। কি গঠনের দিক থেকে? আবার এই স্বতঃস্ফূর্ততা দিক থেকে আবার দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারি কোষ, প্রাইমারি সেল বা প্রাইমারি সেল। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে গ্যালভানিক কোষ আর হচ্ছে শুষ্ক কোষ। এবং দুই নম্বর হচ্ছে সেকেন্ডারি বা গৌণ কোষ বা সেকেন্ডারি সেল বা গৌণ কোষ। গৌণ কোষের উদাহরণ কি? এই আমরা দেখে এসেছি যে লেড, অ্যাসিড, তারপরে নিকেল, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। এবং আমাদের একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে শুষ্ক কোষের ব্যবহার। শুষ্ক কোষের ব্যবহার কি? সাইকেলের আলো, রেডিও, টর্চ লাইট। এখন আমরা গ্যালভানিক কোষ ও তড়িৎ বিশ্লেষক কোষের একটা পার্থক্য দেখে নেব। তো এই পার্থক্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, চলে আসতে পারে যে কোনো সময়। যেমন গ্যালভানিক কোষের স্বতঃস্ফূর্ত রেডক্স অর্থাৎ জারণ বিক্রিয়ায় গ্যালভানিক কোষের শক্তি উৎপন্ন করে। আর তড়িৎ বিশ্লেষক কোষে কি? অস্বতঃস্ফূর্ত রিডক্স বিক্রিয়ায় ঘটাতে এর তড়িৎ বিশ্লেষক কোষের শক্তি শোষিত হয়, অর্থাৎ এখানে শক্তি উৎপন্ন করে, এটা শক্তি শোষণ করে। এরপর হচ্ছে এটা সিস্টেমে এই গ্যালভানিক কোষের সিস্টেম পরিবেশের উপর ক্রিয়া করে, কিন্তু তড়িৎ কোষে পরিবেশ সিস্টেমের উপর ক্রিয়া করে। এবং গ্যালভানিক কোষ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে এবং তড়িৎ বিশ্লেষক কোষ তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এবার আনবো ব্যাটারি সম্পর্কে জানবো আমরা। প্রথমে আমরা জানবো যে লেড ব্যাটারি সম্পর্কে। পিবি স্টোরেজ ব্যাটারি। পিবি স্টোরেজ ব্যাটারি সম্পর্কে আমাদের কি জানতে হবে? এক নাম্বার, সেটা কি? যে এটা 6টা কোষ সমান্তরালে থাকে। 6টা কোষ
সমান্তরালে থাকে। তারপর হচ্ছে 6টা কোষ সমান্তরালে থাকে, তার মানে আমরা জানি যে একটা পিবি স্টোরেজে 2 ভোল্ট করে ইলেকট্রন থাকে, তার মানে 2 ভোল্ট ইন্টু 6টা কোষ, তার মানে 12 ভোল্ট মোট ইলেকট্রন থাকে এই পিপি স্টোরেজে। এবং এর রোধ হচ্ছে এই লেড স্টোরেজে রোধ ইকুয়াল টু হচ্ছে 0.001 ওহম। এবং এর তড়িৎ, এটা এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে হচ্ছে H2SO4। এবং এই H2SO4 এর ঘনমাত্রা হচ্ছে 4.5 মোলার এবং এর ঘনত্ব হচ্ছে রো হচ্ছে 1.29 গ্রাম মিলিগ্রাম এবং এর দ্রাব্যতা হচ্ছে 38.W/W। এরপর যদি আমরা এই কোষের ডায়াগ্রামটা দেখি, তো ডায়াগ্রাম কি PbS2SO4 H2SO4 PbO2 Pb এবং এর এনোডে কি থাকবে? এনোডে থাকবে হচ্ছে Pb প্লাস H2SO4 এবং ক্যাথোডেও কিন্তু সেম থাকবে। ক্যাথোড থাকবে Pb সাথে H2SO4, PbO2 এর সাথেও কিন্তু H2SO4 থাকবে, অর্থাৎ দুইটার সাথে H2SO4 বিক্রিয়া করবে। এবার আমরা জানবো লিথিয়াম ব্যাটারি সম্পর্কে। লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলো হচ্ছে প্রাইমারি ব্যাটারি, প্রাইমারি কোষ, এবং এগুলো রিচার্জেবল ব্যাটারি না, রিচার্জেবল এবং এর অ্যানোডে থাকে হচ্ছে লিথিয়াম, ক্যাথোডে থাকে হচ্ছে এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে থাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে থাকে CH3CN এবং LiClO4। সরি, এটা লিথিয়াম আয়ন না, শুধু লিথিয়াম ব্যাটারি। এবং এর উদাহরণ কি? উদাহরণ আমরা জানি যে ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি। ক্যালকুলেটর। এখন দেখো যে লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল রিচার্জেবল ছিল না, কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল এবং এটার অ্যানোডে থাকে হচ্ছে লিথিয়াম ইন্টু C6, অর্থাৎ লিথিয়াম যুক্ত গ্রাফাইট। লিথিয়াম
যুক্ত গ্রাফাইট থেকে লিথিয়াম প্লাসে এবং ক্যাথোডে থাকে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, যেটা থেকে লিথিয়াম মেটাল অক্সাইডে পরিণত হয়। লিথিয়াম মেটাল এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় তড়িৎ এবং এর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার দ্রবণ। এবং এর ব্যবহার কি? ব্যবহার হচ্ছে ক্যামেরা, তারপরে মোবাইল, ইত্যাদিতে এগুলা ব্যবহৃত হয়ে থাকে। এবং এদের ভোল্টেজ কত? এদের ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। তো এখন যদি আমরা এই লিথিয়াম এবং লিথিয়াম আয়ন দুইটাকে একসাথে করে একটা পার্থক্য লিখিয়ে যায়, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে লিথিয়াম আয়ন। প্রথমে আমরা দেখব 1 নম্বরে দেখব হচ্ছে অ্যানোড। অ্যানোড হিসেবে কি থাকে? অ্যানোড হিসেবে থাকে এখানে ম্যাঙ্গানিজ এবং এখানে থাকে হচ্ছে লিথিয়ামের সাথে গ্রাফাইট যুক্ত থাকে। এরপর 2 নম্বরে যদি আমরা দেখি যে ক্যাথোডে কি থাকে? ক্যাথোডে থাকে হচ্ছে লিথিয়াম ক্লোরো অক্সাইড এবং CH3C এবং লিথিয়াম, এটা লিথিয়াম আয়ন। এখানে থাকে হচ্ছে LiCO কোবাল্ট অক্সাইড। 3 নম্বরে যদি আমরা দেখি যে তড়িৎ বিশ্লেষ্য বা বিশ্লেষ্য যদি আমরা লিখি, এইখানে থাকে হচ্ছে এটা তো এই যে আমরা দেখবো যে লিথিয়াম এবং লিথিয়াম আয়নের পার্থক্যটা যে অ্যানোডে থাকে লিথিয়াম এবং লিথিয়াম আয়নে থাকে লিথিয়ামের সাথে থাকে গ্রাফাইট যুক্ত থাকে। আর ক্যাথোডে থাকে কি ম্যাঙ্গানিজ অক্সাইড এবং লিথিয়াম আয়নে থাকে এটা। তড়িৎ বিশ্লেষ্য রূপে লিথিয়ামে থেকে এটা, লিথিয়াম প্লাসে থেকে এটা। আর ভোল্টেজ লিথিয়ামে থাকে হচ্ছে 12 ভোল্ট, লিথিয়াম আয়নে থাকে 3.7 ভোল্ট। আর লিথিয়াম আয়নের ব্যবহার কি? পেসমেকারে থাকে এবং ক্যালকুলেটরে থাকে, ক্যালকুলেটর ব্যাটারিতে থাকে। এরপর লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় থাকে? ক্যামেরাতে থাকে, মোবাইল ব্যাটারিতে থাকে। এবং লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল না এবং লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না এবং লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই লেড ব্যাটারি হচ্ছে রিচার্জেবল এবং এখানে কি লেড 2+ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে রোগ তৈরি করে। খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে রোগ তৈরি করে। তো আমরা যদি এখন কোনগুলা ব্যাটারি রিচার্জেবল এবং কোনগুলা রিচার্জেবল না সেগুলো একটু আলাদা করে নিয়ে যাই। রিচার্জেবল ব্যাটারি
নন রিচার্জেবল রিচার্জেবল কারা? রিচার্জেবল হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, এরপর হচ্ছে লিথিয়াম আয়ন। নন রিচার্জেবল হচ্ছে ড্রাই সেল, ফুয়েল সেল এবং লিথিয়াম ব্যাটারি। এবার আমরা দেখব যে ফুয়েল সেল সম্পর্কে। ফুয়েল সেল হচ্ছে এক ধরনের গ্যালভানিক কোষ। ফুয়েল সেল এক ধরনের গ্যালভানিক কোষ এবং এর বিক্রিয়ক হচ্ছে CH3OH CH2+ O2 এবং এগুলা স্টিম প্রক্রিয়ায় হাইড্রোকার্বন রিফর্মিং করে, রিফর্মিং প্রক্রিয়ায় H2 গ্যাস তৈরি করা হয় এবং ওয়াটার গ্যাস শিফটিং দ্বারা, অর্থাৎ ওয়াটার গ্যাস চালনা করে শিফটিং দ্বারা কার্বন ডাই অক্সাইডের রূপান্তর করা হয়। ওয়াটার গ্যাস কি? ওয়াটার গ্যাস হচ্ছে যে কার্বন যখন হাইড্রোজেনের সাথে পানির গ্যাসের অণুর সাথে বিক্রিয়া করে, তখন এই যে কার্বন মনোক্সাইড প্লাস H2 উৎপন্ন করে এবং এটাই হচ্ছে ওয়াটার গ্যাস। এবং ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব। ফুয়েল সেল পরিবেশ বান্ধব এবং এর আয়ুষ্কাল হচ্ছে সারা জীবন। আয়ুষ্কাল কত? সারা জীবন। এবং এই ফুয়েল সেল হচ্ছে দুই ধরনের। ফুয়েল সেল দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল ও, অর্থাৎ H2+2, এবং আরেকটা হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। এটা হচ্ছে মিথানল হচ্ছে CH5OH+, এবং এই যে H2+O2 ফুয়েল সেল যেটা আছে, ফুয়েল সেল, এটাকে বলা হয় PEM ফুয়েল সেল এবং CH5OH, সরি এটা CH3 হবে, CH3OH+O2
ফুয়েল সেলকে বলা হয় ডিএমএফসি ফুয়েল সেল। পিইএমএফ হচ্ছে যে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, অর্থাৎ যে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। এবং এই ডিএমএফ হচ্ছে যে এই এটা হচ্ছে পিইএমএফসি, অর্থাৎ প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। এবং ডিএমএফসি মানে হচ্ছে যে ডিরেক্ট মিথানল ফুয়েল। তো এই দুইটার নাম আমরা মনে রাখবো। এবং এই যে এই ডিএমএফসিটা আছে, অর্থাৎ ডিরেক্ট মিথানল ফুয়েল সেল, ডিএমএফসি, এটা বাণিজ্যিক সংরক্ষণে অধিক সুবিধাজনক, এবং এটা সাধারণ ব্যাটারির তুলনায় উচ্চ এনার্জি ঘনত্ব বিশিষ্ট। তো এরপর আমরা এই যে কিছু ফুয়েল সেলের প্রকার ও এর ইলেকট্রোলাইটের ব্যবহার, যেমন হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল পিএমএফ, তারপরে মিথানল ফুয়েল সেল, তারপরে অ্যালকালি ফুয়েল সেল, এগুলার ব্যবহৃত যে ফুয়েল সেলের জারক বিজারক এগুলো আমরা করে নিব। এবং এমসিএফসি এর জারক বিজারক এগুলো আমরা করে নিব, এবং ইলেকট্রোলাইট ব্যবহৃত ইলেকট্রোলাইট ও তাপমাত্রাগুলো একবার দেখে নিব। এখান থেকে আমরা কি কি দেখবো যে ফুয়েল সেলের যে প্রকার, সেগুলো থেকে আমরা দেখবো যে কোনটা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হইতেছে। যেমন হাইড্রোজেন সেলে পলিমার মেমব্রেন ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হইতেছে। ইলেকট্রোলাইট মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর এর তাপমাত্রা মনে রাখতে হবে না, শুধু একটা তাপমাত্রা মনে রাখবো, সেটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এবং এর যে ব্যবহৃত ফুয়েলগুলো আছে, অর্থাৎ জারক বিজারক, এগুলো মনে রাখবো। এবং ইলেকট্রোলাইট কি কি ব্যবহৃত আছে এগুলো মনে রাখবো। আর কিছু এখানে মনে রাখতে হবে না। তো এগুলা জানলাম। এরপরে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে এই শকটা কি, এই শকটা হচ্ছে যে কোন আয়ন কোন নমুনায় থাকে। যেমন অ্যামোনিয়াম আয়ন সামুদ্রিক পানিতে থাকে, কার্বন ডাই অক্সাইড রক্ত ভূপৃষ্ঠে থাকে, এই যে পটাশিয়াম আয়ন রক্তের সিরাম মাটিতে থাকে, আয়োডিন দুধে থাকে, এই হাইড্রোজেন আয়ন এগুলা ল্যাবরেটরি দ্রবণে থাকে। তো এইগুলো পড়লে আসলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তো এখন আমরা কিছু কোশ্চেন দেখে আসবো যে বিগত বছরগুলোতে কি কি কোশ্চেন আসছে এই পুরো চ্যাপ্টারটা থেকে, আমরা যা যা পড়লাম তা থেকে কমন পড়ে নাকি। তার সাথে আরো দুইটা জিনিস মনে রাখতে পারলে ভালো, সেটা হচ্ছে যে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, যেমন কেকা না ম্যাঙ্গো এলো, যেন ফিরে স্বর্ণ পাবে, হারানো কিছু আজ আমার। তো এটা দ্বারা আমরা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ মনে রাখতে পারবো। এবং এই যে এখানে আছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ, এই অ্যানায়নের সক্রিয়তা সিরিজ দ্বারা যে কোনগুলো কোন অ্যানায়নগুলা বেশি সক্রিয়, যেমন না সাইকোলা ব্যাং হাসিং। তো এই অ্যানায়নগুলো আমরা মনে রাখতে পারবো। তো মনে রাখতে পারলে ভালো, না রাখলেও খুব একটা প্রবলেম হবে না। তো এর আগে যে আমরা একটা সক্রিয়তা সিরিজ করছি, ওইটা মাস্ট মনে রাখতেই হবে। তো এখন আমরা বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখে আসবো। আমরা যদি কিছু কোশ্চেন দেখি,
সেটা হচ্ছে HCl থেকে H2 প্রতিস্থাপন করে না। নিচের কোনটা? আমরা জানি যখন সক্রিয় সিরিজের যে নিচে যে মৌলগুলো আছে সেগুলো উপরের মৌলগুলোকে প্রতিস্থাপিত করতে পারে না। এখানে হাইড্রোজেনের উপরে কিন্তু লেড, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম, কিন্তু শুধুমাত্র এই কপার একমাত্র হাইড্রোজেনের নিচে, সক্রিয় সিরিজ হাইড্রোজেনের নিচে, যেহেতু নিচে তাই এর জারণ মান কম। আমরা জানি যে জারণই একমাত্র ইলেকট্রন প্রতিস্থাপন করতে পারে, ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হতে পারে। পজিটিভ মানে সেটা অর্থাৎ এরা হচ্ছে যেহেতু এদের ক্ষমতা কম তাই এরা এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। এরপর হচ্ছে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষণ। তীব্র তড়িৎ বিশ্লেষণ হচ্ছে কেওএইচ, যেটা আমরা শুরুতেই ছকে দেখে আসছিলাম। এরপর হচ্ছে কোন কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এখন হচ্ছে NaCl এ দ্রবীভূত হলে নিচে কোনটি উৎপন্ন হয়? আমরা কি জানি, আমরা দেখে আসছিলাম যে NaCl এর কিন্তু 3 ধরনের দ্রবীভূত আছে, একটা হচ্ছে গাঢ়, একটা হচ্ছে এই গলিত এবং একটা হচ্ছে পানিতে দ্রবণীয়। তো যখন NaCl পানিতে দ্রবীভূত হয় তখন সে কি উৎপন্ন করে? NaOH উৎপন্ন করে এবং সে এক্সট্রা HCl উৎপন্ন করে, এবং H থাকে হচ্ছে অ্যানোডে এবং Cl থেকে হচ্ছে ক্যাথোডে। তার মানে কোনটা হবে আনসার? আনসার হবে। এরপর হচ্ছে যে ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? ক্যাথোডে আমরা জানি যে এই H2, এখানে H2 বলছে, তার মানে H2 প্লাস 2টা ইলেকট্রন গ্রহণ করে সে H2 তে পরিণত হবে। তার মানে এখানে 2 মোল ইলেকট্রন বা 2f পরিমাণ বিদ্যুৎ দিয়ে সে 1 মোল H2 তে পরিণত হয়েছে, তার মানে আনসার হবে 2f। এরপর হচ্ছে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেটে দ্রবণে কত ফেরত বিদ্যুৎ করতে হবে? যেমন কপার হচ্ছে 2+, কপার 2+, 2টি ইলেকট্রন গ্রহণ করে সে কপারে পরিণত হবে, অর্থাৎ 2 মোল বা 2f পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করে সে এই কপারে পরিণত হচ্ছে, মানে আনসার হবে এটা। এরপর হচ্ছে এই জিঙ্ক 2+ থেকে এটা এবং কপার 2+ থেকে এটা হচ্ছে, এর বিভব দেওয়া আছে, একটা হচ্ছে -0.35, একটা হচ্ছে +0.12। তো এটা দেওয়া আছে, তার মানে কোষ বিভব বের করতে আছে, মানে কোষ বিভব মানে ইসি ইনট সেল। আমরা কি জানি ইনট সেল ইকুয়াল টু হচ্ছে বড় মান বিয়োগ ছোট মান। তো এখানে বড় মান কোনটা দেওয়া আছে? বড় মান দেওয়া আছে +0.12, +0.12 এবং এর মান দেওয়া আছে এটা মাইনাস ছোট মান 0.35। তো এখন যদি দেখি 0.12 প্লাস 0.35 বা 0.47 ভোল্ট, এটাই হচ্ছে আনসার। এই যে 0.12 হচ্ছে বড় মান, মাইনাস ছোট মান হচ্ছে -0.35, মাইনাস সহ কিন্তু মানটা বসাইতে হবে। তো মাইনাস, এই যে পরে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তো এরপর যোগ করে দিলে হয় 0.47। তো এটা হচ্ছে আনসার। তো এর সাথে আমরা কিছু সূত্র দেখব, সেগুলো হচ্ছে যে এই যে এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা জানি যে মোলার ভর বাই এই সক্রিয় যোজনী ইন্টু হচ্ছে 1 ফ্যারাডে বা 96,500, মানে এখানে এম হচ্ছে আণবিক ভর বা মোলার ভর, আর ইলেকট্রন সংখ্যা বা সক্রিয় যোজনী, এবং এই 96,500 হচ্ছে 1 ফ্যারাডে। এবং আমরা জানি যে কিউ এবং কিউ ইকুয়াল টু হচ্ছে ENF। ই কি
ইউ হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, এন কি এন মানে হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা অর্থাৎ ডাব্লিউ, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে গ্রাম, এবং এটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর, এটা হচ্ছে ভর। তারপর হচ্ছে, তো আমরা যদি এখানে এন এর বদলে যদি ডাব্লিউ বাই এম বসাই দিই তাহলে কিন্তু এটা থাকে। এরপর হচ্ছে এই জেড। তো আমরা যদি এই যে এই আবার জানি যে ডাব্লিউ ইকুয়াল টু কি এম আই টি, এই যে ডাব্লিউ কে এই ডাব্লিউ কে আমরা ওই সাইড, এই যে এই পুরাটা আমরা এই যে এই সাইডে নিলাম, অর্থাৎ এই যে এই এম কে ওই সাইডে নিলাম, আর কিউ ইকুয়াল টু হচ্ছে আইটি, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু হবে যে এম কে যদি ওই সাইডে নিই এবং কিউ কে যদি এই সাইডে নিয়ে আসি, অর্থাৎ আড়াআড়ি গুণ করলে হয়ে যায় এই যে কিউ কিউ আইটি ইন্টু এম, এম আইটি, এম আইটি, পরে যদি এই এম যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এটাই করছে, অর্থাৎ এই যে এটা আড়াআড়ি গুণ করে দিছি, এইটা আর এটা। এরপর কি এই যে আমরা জানি যে এম বাই ইএফ হচ্ছে এই জেড এর জেড, তো আমরা এই লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জেড আইটি, আবার এই আইটি মানে কি, আইটি মানে হচ্ছে কিউ, আবার লিখতে পারি যে এম কিউ বাই ইএফ, আবার এই পুরাটা সম্পর্কে আমরা লিখতে পারি যে জেড কিউ, অর্থাৎ অনেকভাবেই লেখা যায়। তো এখন আমরা যদি আমরা একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে যে 0.5 লিটার আয়তনের এত মোলার এত দ্রবণের মধ্য দিয়ে এত এম্পিয়ার শক্তির বিদ্যুৎ 6 ঘন্টা যাবৎ চালনা করা হয়, তাহলে ক্যাথোডে কি পরিমাণ বিদ্যুৎ নিকেলে জমা হবে। তো প্রথমে আমরা এটাকে ভেঙে ফেলবো, এই যে ভেঙে ফেললাম, নিকেল 2+ হলো এবং এটাকে বিটা হলো, এবং তার মানে ই এর মান হচ্ছে এই যে এটা, এবং আই এর মান কত দেওয়া আছে 3.7, এবং কি বলছে কি পরিমাণ ক্যাথোডে পাঠানো, অর্থাৎ জমাকৃত ভরের পরিমাণ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম আইটি বাই ইএফ। তো এম কি এন হচ্ছে আণবিক ভর, কার আণবিক ভর, এই যে নিকেলের আণবিক ভর, নিকেলের আণবিক ভর কত 57.7, আই কত, আই হচ্ছে এই যে 3.7, টি এর মান কত 6 ঘন্টা যাবত, 6 ঘন্টা মানে হচ্ছে 6 ইন্টু 3600 দিয়ে গুণ করতে হবে, কারণ সেকেন্ডে আমাদের নিতে হবে। তারপর হচ্ছে আর কি ই এর মান কত, এর মান হচ্ছে 2, এবং এফ কত আমরা জানি, এফ ইকুয়াল টু হচ্ছে 96,500 কুলম্ব। তো আমরা এখানে যদি মানটা বসাই দিই, দিলে এই যে এটা হবে, ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে আনসার। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এই ছিল আমাদের তড়িৎ রসায়নের ক্লাস। তো আশা করি ভালো লাগছে, যদি কোথাও কনফিউশন লাগে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সামনে আর নতুন কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।